এবার আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু, ক্ষমতা ফিরে পেতে একই চাল চাললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কিন্তু আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আপনারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসলে দেশে এবার কি ঘটে চলেছে। আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সবকিছুই কিন্তু প্রমাণ সহকারে দেখে দেওয়া হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর নেই। টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয় লেবার পার্টি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছে। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক আইপিওতে বিষয়টি নিয়ে নালিশ করে, তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকা বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, ইন্টারন্যাশনালি এবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মানে ইদ্যুৎ কাল তো 3 মাস আছে, এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? বরং যেগুলো ঘটাই গেছেন এগুলো নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেবো, তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। বাংলাদেশ জামাতে ইসলাম আরেক নতুন নাটক শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের প্রক্সি সংগঠন ইনকলাব মঞ্চকে দিয়ে হাদি ও হত্যার বিচারের দাবিতে শাহবাগ চত্বরে আন্দোলন করছে অনেকদিন যাবত। সেখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, সেখানে নারী পুরুষ রাত্রি যাপন করছে এবং সেখান থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। বলা হচ্ছে হাদির হত্যাকারীদেরকে যদি ধরে বিচার না করা হয় তাহলে আমরা যমুনা ঘেরাও করব। তারা কালকে রাতে 8 বিভাগে অবরোধ ঘোষণা করেছে, মানে আজকে অবরোধ করবে 8 বিভাগের মধ্যে। আমার কথা হচ্ছে হাদির হত্যাকারী নাকি ভারতে পালিয়ে গিয়েছে, হাদির হত্যাকারীকে পুলিশ বাংলাদেশে খুঁজে পাচ্ছে না। তাহলে তারা সেটা জানে যে ভারতে যদি তার হত্যাকারী পালিয়ে যায় তাকে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করতে পারবে না। তাহলে এই আন্দোলন কেন? পুলিশও জানে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে পারবে না। এখন তারা এই আন্দোলনটা করছে কেন? এই আন্দোলনটা হচ্ছে তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। জামাত যেটা করতে পারছে না, তাদের প্রক্সি সংগঠনকে দিয়ে ডক্টর ইউনূসকে চাপে রাখতেছে, বিএনপি কে চাপে রাখতেছে। বিএনপির সাথে হয়তো বা চাপের একটা বনিবনা করার চেষ্টা করছে যে তোমরা যদি আমাদের সাথে বনিবনা না করো, ইনকলাব মঞ্চকে দিয়ে যে কোনো একটি আন্দোলন সংগঠিত করে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়ে নির্বাচন বানচাল করে দিতে পারি, দেশের মধ্যে একটি অরাজকতা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে নির্বাচন হবে না। আর নির্বাচন যদি না হয় তাহলে তোমরা ক্ষমতায় আসতে পারবে না। এটাই তো। তা না হলে ফয়সালকে নিয়ে এত নিউজ হচ্ছে। ফয়সালই শুধু গ্রেপ্তার হয় না, আলমগীর শুধু গ্রেপ্তার হয় না, যারা হত্যাকারী এবং হত্যাকারী সহায়তা তারাই গ্রেপ্তার হয় না। পাশে চুনোপুটি কে কত কোটি টাকা চেক দিয়েছে, কে কে জড়িত ছিল, কোন ওয়ার্ডের ঢাকার আওয়ামী লীগের কাউন্সিলর ছিল, তার মারে ধরে নিয়ে আসতেছে, তার বোরে নিয়ে আসতেছে, তার বান্ধবী নিয়ে আসতেছে। আরে ভাই, বান্ধবী কি বলেছে ফয়সালকে গুলি করে হাদি হত্যা করতে? তার বউ কি বলেছে তার বাবা মা কি হত্যা করেছে? আন্তাজি সকল কার্যক্রম চলছে বাংলাদেশের মধ্যে। পুলিশের দোষ দিয়ে তো লাভ নাই। পুলিশ কি করবে? হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু তারা জেনেও এখন শাহবাগের মধ্যে ইচ্ছা করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশে যমুনা ঘেরা করবে, বারবার আলটিমেটাম দিচ্ছে, ডক্টর ইউনূসকে আতঙ্কিত করে তুলছে। এখন ডক্টর ইউনূস যদি নির্বাচন দেওয়ার আগে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসের পতন করে ফেলে, তাহলে তো ডক্টর ইউনূস সেফ এক্সিট পাবে না, পালাতে পারবে না, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এখন ডক্টর ইউনূসকে সে কারণে ভয় দেখাচ্ছে যে আপনি যে নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে চাচ্ছেন, বিএনপিকে ক্ষমতা তুলে দিয়ে, সেটাও পারবেন না। তার মানে ফান্দে পড়ে গিয়েছে এই সরকার। কারণ এই সরকার 100% যে হত্যাকারী তাকে ধরতে পারবে না, তাকে সাজাও দিতে পারবে না, কারণ সে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের মিডিয়া বলেছে, বাংলাদেশের সকল মানুষই জানে। তো যে বিষয় সকলে জানে, যে বিষয় ক্লিয়ার, যে হত্যাকারীকে আমরা সাজা দিতে পারবো না, তাকে গ্রেপ্তার করতে পারেনি, সে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। তাহলে এই আন্দোলন মানে কি? আর ফ্রি মিক্সিং কেন? আর এই আন্দোলনের মধ্যে এত মানুষ, এত মহিলা কোথা থেকে এসেছে? এগুলা কি সাধারণ জনগণ মনে করেন? কোনো সাধারণ জনগণ না, সকলে জামাত ইসলামের আত্মীয় স্বজন এবং জামাত ইসলামের সংশ্লিষ্ট লোক। তাদের মামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, তার ঘরের স্ত্রী, তার বোন, তার চাচাতো ভাই, এগুলাই ওখানে এসে জড়ো হচ্ছে। তাদেরকে সাধারণ জনগণ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা এতদিন সকলে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। আপনি জামাত ইসলামের, জামাত শিবিরের আত্মীয় স্বজন কারা এবং জামাত শিবিরের সক্রিয় কর্মী কারা আপনি ডাইরেক্ট আঙ্গুল দিয়ে বুঝতে পারবেন না। যারা পদ পদবিতে আছে, সংবাদ মাধ্যমে লাইমলাইটে আসে, তাদের অনেককেই তো চিনা যায় না তারা জামাত শিবির করে। তারা সাধারণ পাবলিক হিসেবে আসে, তাদেরকে বলা হয় ছাত্র জনতা। মিডিয়ার মাধ্যমে এটা চালিয়ে দেওয়া হয়। জাস্ট আপনি দেখেন জামাত ইসলামীর বা জামাত শিবিরের যতজন বিভিন্ন ভার্সিটিতে ভিপি হয়েছে ছাত্র শিবিরে, তাদেরকে হয়তো এখন চিনেন, তারা শিবির করে। কিন্তু যারা তাদের আন্ডারে কলেজে রাজনীতি করে, তাদের কয়জনকে আপনি চিনেন না। কিন্তু ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, তাদের সকলকে আপনি কিন্তু দেখলে চিনতে পারবেন যে সে ছাত্র দল। শিবিরেরদেরকে চিনতে পারবেন না, এরা গুপ্ত রাজনীতি করে। দেখেন
তাদের কতগুলো প্রক্সি সংগঠন তারা করেছে 5 আগস্টের পরবর্তী সময়, ইনকলাব মঞ্চ, মঞ্চ 24, এই এনসিপি নামের রাজনৈতিক দল, তাদের আরেকটা প্রক্সি রাজনৈতিক দল এবি পার্টি, এইরকম মঞ্চ 24, ইনকলাব মঞ্চের মতো আরো অনেক সংগঠন আছে। মানে অপশন এ দিয়ে কাজ না হলে তারা বিতে ডাইভার্ট করে, বিতে কাজ না হলে সিতে ডাইভার্ট করে, মানে প্রক্সি সংগঠনকে দিয়ে তাদের উত্তেজনা তৈরি করে রাখতেছে। তাদের কথা হচ্ছে তারা যে সত্যিকারের শিবিরের কর্মী যাতে বুঝতে না পারে, সাধারণ জনগণকে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা ছাত্র জনতা, তো ছাত্র জনতা হিসেবে সাধারণ জনগণকে যদি এটা ন্যারেটিভ তৈরি করতে পারে, বোঝাতে সক্ষম হয়, 5 আগস্টের মতো সকল বিষয়ে ব্রেনওয়াশ করতে পারবে। কারণ ছাত্র জনতা বললে সাধারণ জনগণ বলবে আমরা তো ছাত্র জনতা। তারা যখন এরকম স্পিড, তাদের মধ্যে তাদের বক্তব্য যেরকম স্পিড, তারা যখন নেতৃত্ব দিচ্ছে, তারা শাহবাগে আছে, আমরা শাহবাগে চলে আসি, আমরা তাদের সাথে একত্রিত হয়ে যাই। এভাবে করে করে তারা শিবিরের কর্মী কালেক্ট করছে। যখন তারা এভাবে করে রাজনীতিতে ইনফ্লুয়েন্স হয়ে যায় শিবিরের, তখন গিয়ে বুঝায় যে ছাত্র শিবির দেখো কত সংগঠিত, ছাত্র শিবিরের ছেলেরা কত ট্যালেন্টেড, তারা কত বিপ্লবী হয়, তুমিও ছাত্র শিবির করো। ছাত্র শিবির ছেলেরা অটোমেটিক চাকরি পেয়ে যায়, তারা যদি মারাও যায়, তারা যদি জেলেও যায়, তাদের ফ্যামিলিকে আমরা দেখি, এবং জেলে গেলে জামিনের ব্যবস্থা আমরা করি। আমরা ছাত্র দল এবং ছাত্রলীগের মতো না। এভাবে করে তারা এখন ছাত্র শিবিরের কর্মী বাড়াচ্ছে এবং বিএনপিকে চাপে রাখছে, এই শাহবাগ চত্বরের আন্দোলনকে দিয়ে এবং ডক্টর ইউনূসকে চাপে রাখছে। এই সকল কিছু তারা স্টেপ টু স্টেপ মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করছে। বাংলাদেশের জনগণ তাদের এই সকল সূক্ষ্ম বিষয়গুলা বুঝতেছে না। আমরা কেন বুঝতেছি? আমরা বুঝার কারণ হচ্ছে আমরা তো তরুণ সমাজ, আমরা ওদের নার্ভ বুঝতে পারি, আর আমরা বিভিন্ন বিষয় স্টাডি করি, আমরা অ্যানালাইজ করি, তাই তাদের অনেক বিষয় আমরা বুঝতে পারি 100% না বুঝলো। তারা যদি ডালে ডালে খেলে, আমরা পাতায় পাতায় খেলি তো ভাই, আমরা তো অ্যানালাইজ করি। তারা যেরকম তরুণ সমাজ, আমরা তো তরুণ সমাজ, তাই নয় কি? খেলা যখন টক্করে হয় তখন খেলাটা মজা হয়। তারা যেরকম এখন ফিল্ডে থেকে অনেক কিছু জনগণকে ব্রেনওয়াশ করতেছে, আমরা তাদের ব্যাপারগুলো বুঝে জনগণকে ক্লিয়ার করতেছি। জনগণই ডিসিশন নিবে যে আসলে তারা যেগুলো করতেছে ভালো করতেছে কিনা। কারণ এই শীতের মধ্যে যেখানে মানুষ ঘরে খবর হয়ে যায়, এত রাতে তারা হিজাব টিজাব পরে কম্বল টম্বল নিয়ে শাহবাগ চত্বর রাস্তার মধ্যে শুয়ে থাকার মানেটা কি? আপনারাই বলেন। তারা না বলে শাহবাগের মধ্যে শাহবাগীরা ফ্রি মিক্সিং করে, তো তারা কি করেছে? তারা কি করছে এই হাদি হত্যার বিচারের নামে? ভাই ডক্টর ইউনূস তোমাদের মানুষ, ডক্টর ইউনূসও চাই হাদি হত্যার বিচার করতে। ফয়সাল ছাত্রলীগের ছেলে হলে আমলি জড়িত থাকলে ডক্টর ইউনূস সবার আগে বিচার করবে খুব তাড়াতাড়ি, কারণ ডক্টর ইউনূস একেবারে আওয়ামী বিরোধী। ডক্টর ইউনূস যদি চাই সকল কিছু 10 দিনে সম্ভব, কিন্তু ডক্টর ইউনূস চাওয়ার পরও হচ্ছে না। কেন হচ্ছে না? হত্যাকারীরা তো ধরতে পারতেছে না। হত্যাকারী ভারত গিয়ে বসে আছে, মিডিয়ায় প্রচার করেছো, তোমরাই প্রচার করেছো। তোমরা আবার এমন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছো যে হত্যার পিছনে মির্জা আব্বাসও জড়িত। হত্যার 5 মিনিটের মধ্যে ভিডিও করা শুরু করে দিয়েছো তোমরা, যে শাহজাহানপুরের একটা বাড়িতে হামলা করতে হবে, বুলডোজার রেডি করো। তোমরা একবার বিএনপিকে এটার ফান্দে ফেলতে চেয়েছো, পরে যখন দেখেছো এটা কাজ হবে না, পরে আওয়ামী লীগকে ফান্দে ফেলেছো, এখন দেখেছো আওয়ামী লীগেরও ব্যাপার জড়িত না, পরে ইন্ডিয়ার নাকি জড়িত, দেখো যে জড়িত না, এখন বলতেছো হত্যাকারীর বিচার করতে হবে, হত্যাকারীকে করতে হবে, পরে তার মা বোন তার 14 গোষ্ঠীকে অ্যারেস্ট করাইছো। তারপরে যখন হচ্ছে না, এখন আন্দোলন শুরু করে দিয়েছো, রাত দিন 24 ঘন্টা শাহবাগে শুয়ে থাকতেছো, জনগণের দুর্ভোগ করতেছো এবং ডক্টর ইউনূসকে থ্রেট দিচ্ছ, যমুনা ঘেরাও করবা। আরে ভাই এগুলা করে কোনো লাভ নাই। জামাত শিবিরকে আগামী নির্বাচনে জনগণ 20টার উপর আসন দিতে হবে না, এবং হয়তো 20টাও পাবে না। বিএনপি যদি দয়া করে জিতাই দেয় তাহলে 20টা আসন পাবে, তা না হলে 10টার উপরে জামাত ইসলামী বাংলাদেশে আসন পাবে না। মায়ের উপর রাখবে নির্বাচনের দিন বিএনপি। ভাই বিএনপি সাংগঠনিক দক্ষতা মক্ষতা বুঝবে না। বিএনপির অনেকগুলো আছে যে লুঙ্গি কাঁচা দিয়ে হলদাই দিব বিভিন্ন গ্রাম অঞ্চলে, আসলেই হলদাই দিবে। কারণ জামাত ইসলামীকে সাধারণ তৃণমূলের যে সকল মানুষের তারা পছন্দ করে না। হয়তো ঢাকার মধ্যে তারা সংগঠিত হতে পারে, বিভিন্ন জায়গায় তাদের কর্মী যারা আছে টাকা দিয়ে তাদেরকে এনে সংগঠিত হয়ে 10-15 লাখ মানুষ দেখাতে পারে। 10-15 লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে দেখানো মানে এই না তাদের জনপ্রিয়তা অনেক বেশি রে ভাই। বাংলাদেশে আদমশুমারি ছাড়াও 20 কোটির উপরে জনগণ আছে, আর আদমশুমারি অনুযায়ী 18 কোটি। 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে ঢাকার মধ্যে 1 কোটি মানুষ জড়ো করা কি বড় বিষয়? আওয়ামী লীগ যদি চাই বাংলাদেশে এখনো এই দুরবস্থায় যদি তাদেরকে আক্রমণ চালানো না হয়, পুলিশ ডিস্টার্ব না করে, কোনো রাজনৈতিক ডিস্টার্ব না করে, তারা তো অটোমেটিক 3-4 কোটি মানুষ জড়ো করতে পারবে, সবাই চলে আসবে, টাকাও দেওয়া লাগবে না, তাদের কাছে টাকাও পৌঁছানো লাগবে না। এটাই বাস্তবতা। আই যতই মেটিকুলাস ডিজাইন করো, আমরা তরুণ সমাজ আছি তোমাদের ষড়যন্ত্র জনগণের কাছে তুলে ধরার জন্য। ডক্টর ইউনূসকে আতঙ্কিত করো, এখন লাভ নাই। ডক্টর ইউনূস অপরাধ, ডক্টর ইউনূস চেষ্টা করছে কিন্তু পারছে না। আর বিএনপিকে ভয় দেখাই লাভ নাই, কারণ বিএনপি এখন ভাইলে আছে। নির্বাচনটা হয়ে যাক, যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের তো অবস্থা খারাপ করবে, তোমাদের অবস্থা খুব ভালো রাখবে তা না। বিএনপি যখন একেবারে ফাঁদে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, তখন আবার তোমাদেরকে টানবে যে তোমরা এক হয়ে যায় আওয়ামী লীগের সাথে ফাইট করতে হবে। কারণ আমাদের পতন হলে তো আওয়ামী লীগ আমাদের দুইজনেরই পাশার চামড়া রাখবে না, এটা অনেক পরের বিষয়। কিন্তু প্রথমত তোমাদেরও পাশার চামড়া রাখবে না, আওয়ামী লীগের পাশার চামড়া না রাখার চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় আসার পরে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগে নির্বাচনটা হোক, তারপরে বিএনপি ক্ষমতায় আসুক, তার যে প্রধানমন্ত্রী হোক, পরেরটা যখন হবে তখন দেখা যাবে। এখন জাস্ট এগুলো অনুমান নির্ভর সকল কিছু 100% হবে যে তাও না, কিছু এদিক ওদিক হয়েও যেতে পারে। দর্শক বলছিলাম এনসিপির জামাতের জোটের ব্যাপারটা ফাইনাল, মানে ডিল ফাইনাল। এনসিপি এখন জামাতের জোটে, জামাতের যে 8 দলীয় জোট সেখানে 2টি দল যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে, এনসিপি এবং এলডিপি। কর্নেল অলির এলডিপির যুক্ত হওয়াটা আরও বেশি, যদিও আমরা গতকালকেই ব্যাপারটা জানিয়েছিলাম, তারপরেও তার যুক্ত হওয়াটা সব থেকে বেশি অবাক করেছে। আজীবন মুক্তিযুদ্ধের কথা বলা, মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলা, নিজে বীর বিক্রম উপাধিপ্রাপ্ত একজন বীর যোদ্ধা, তিনি যখন জামাতের সঙ্গে জোট করলেন তখন বোঝাই যায় যে বাংলাদেশের রাজনীতি যারা করেন তাদের বেশিরভাগই বোধহয় ক্ষমতার রাজনীতি করতে চান, আদর্শের রাজনীতির চাইতে ক্ষমতার রাজনীতি বেশি করতে চান। যে প্রত্যাশাটা এনসিপিকে ঘিরে ছিল যে তারা অন্তত ক্ষমতার রাজনীতি করতে চায় না, আদর্শের রাজনীতি করতে চায়, তাদেরও এই জোট ভুক্তি প্রমাণ করে দেয় যে তারাও আসলে এমপি মন্ত্রী হওয়ার জন্যই এত কিছু করছে। জুলাই আন্দোলনটাও ছিল তাদের আসলে ক্ষমতায় যাওয়ার আন্দোলন, এমপি মন্ত্রী হওয়ার আন্দোলন। আদর্শিক আন্দোলন যদি থাকতো তাহলে নতুন রাজনৈতিক বাস্তবতা বন্দোবস্ত যেটা তারা দেখাতে চেয়েছিলেন সেটা দেখাতে পারছেন না বলে তার দলেরই বিভিন্ন জন মন্তব্য করে সরে
হয়ে যাচ্ছেন। তাসনিম জারার পদত্যাগের পরে আজকে বড় মুখ যুগ্ম আহ্বায়ক তাসনুমা জেবিন তিনি পদত্যাগ করেছেন। সেই খবরটা নিশ্চিত করেছে ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিতে পারেন। এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুমা জাবিনের পদত্যাগ, দলের প্রতি অবিশ্বাস ও অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি পদত্যাগের কারণ জানান এবং জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন। এর একদিন আগে শনিবার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। তাসনুমা তার পোস্টে লেখেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সঙ্গে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। কি ভয়ঙ্কর মন্তব্য। তিনি বলছেন যে এটা আসলে নতুন করে নাটক করে বোঝানোর কিছু নেই, এটা পূর্ব পরিকল্পিত, এটা শুরু থেকেই ছিল, এই সম্পর্কটা শুরু থেকেই ছিল, এটার শুধুমাত্র আনুষ্ঠানিক জানান দেয়া হলো এখন এসে। তিনি অভিযোগ করেন দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের মনোনয়ন ও আসন সমঝোতার মাধ্যমে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগও সীমিত করেছে। তবে তিনি দল থেকে পদত্যাগ করলেও এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করবেন না বলেও জানিয়েছেন। অর্থাৎ তিনি নির্বাচনের মধ্যেই নেই, তার মানে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। তাসনুমা বলেন, এনসিপি থেকে শুরু করে যে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থার, নারী, বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করার কথা বলছে, সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন, এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি। তবে এত কিছুর পরেও এই দল ছেড়ে যাওয়া তার সামনে আর কোনো সম্মানজনক, তাছাড়া আর কোনো তার সামনে সম্মানজনক অপশন ছিল না বলেও তিনি দাবি করেছেন, যে দল ছাড়া আর কোনো অপশন তার ছিল না। নাম উল্লেখ না করে পোস্টের এক জায়গায় তিনি বলেন, এক শীর্ষ নেতা আর এক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওখানে সেটা ভয়ঙ্কর। এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। তাসনুমা জাবিনের মতো শীর্ষ নেত্রী যখন এই অভিযোগ করেন তখন সেই অভিযোগটাকে খুবই গুরুত্ব দিতে হয়। 28 ফেব্রুয়ারি ঘোষণাপত্র থেকে শুরু করে সবশেষ ডেইলি স্টারের ডিবেটে বলা কথা শীর্ষ নেতারা কতটুকু ধারণ করে সময় মতো মিলিয়ে নিতেও বলেন তিনি। জামাতের সঙ্গে জোট করার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি স্বতন্ত্র স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পর হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন। কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামাতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটা পরিকল্পনা। কি ভয়ঙ্কর ব্যাপার। বলেছেন যে অন্য যত সব কৌশল ছিল সেগুলোকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে, শেষ করে দিয়ে জামাতের সঙ্গে জোট করা ছাড়া আর কোনো বিকল্প রাখা হয়নি। এটা কোনো বাস্তবতার কারণে নয়, এটা একেবারে পরিকল্পিত মিশন। তার মানে হচ্ছে এনসিপি এবং জামাতের যে সখ্যতা, যে হৃদ্যতা, এটা ঐতিহাসিক, এটা পুরনো, এটা পরিকল্পিত। দলের নেতারা পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে, জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হচ্ছে, এই ভয়ঙ্কর অভিযোগও করেছেন। এই অভিযোগ অবশ্য সামান্তা শারমিনও করেছেন, যদিও তিনি পদত্যাগ করেননি। তাসনুমা জাবিন অনেক বড় লেখা লিখেছেন, এত লেখা পড়তে গেলে সময় যাবে। মোদ্দা কথা আপনারা বুঝে ফেলেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা মূলত জামাতেরই লোক, জামাতের সঙ্গেই তাদের পুরনো সম্পর্ক, এবং সেই পুরনো সম্পর্ক শুধুমাত্র এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। এর আগে প্রকাশ হয়নি। অন্য যত অপশন ছিল সেই অপশনগুলোকে টেকনিক্যালি কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে এমনভাবে যে জামাতের সঙ্গে জোট করা ছাড়া যেন আর কোনো উপায় না থাকে, এটা বোঝানো যায়। কিন্তু এই সবই পরিকল্পিত পরিকল্পনা। এই কথা তিনি যখন বলছেন তখন আরেকটি গণমাধ্যম বলছে, সেই শিরোনামটা দেখুন, সেখানে বলছে পদত্যাগের ব্যাপারে স্পষ্ট বার্তা এনসিপির আরও 2 নেত্রীর। সেখানে এই 2 নেত্রী সামান্তা শারমিন এবং মনিরা শারমিন, সামান্তা শারমিন দুইজনের কেউই পদত্যাগ করেননি। পদত্যাগ না করলেও মনিরা শারমিন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নওগাঁ 5 আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল, তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না, অর্থাৎ এই জোটে থেকে তিনি নির্বাচন করবেন না, যদিও তিনি পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সামান্তা শারমিনও বলেছেন জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হচ্ছে, তিনি প্রচন্ড সমালোচনা করেছেন, কিন্তু বলেছেন যে এনসিপি ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ তিনি এনসিপিতে থেকে যাচ্ছেন, জামাত জোটকে মেনেই নিচ্ছেন। তাকে নিয়ে একটি গণমাধ্যম বলছে, তার শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে কিছু মানুষ আসনের বিনিময়ে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। আরেক জায়গায় তিনি বলছেন জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হলো, এরকম মন্তব্য করছেন বটে, কিন্তু তিনি পদত্যাগ করেননি, তিনি থেকে গেছেন। এদিকে সাবেক বাক্সাসের নেতা আব্দুল কাদের, তাকে নিয়ে গণমাধ্যমের একটি রিপোর্ট দেখুন, সেখানে বলা হচ্ছে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন, এই ভয়াবহ কথা তিনি বলছেন। সেখানে তিনি বলছেন যে আগস্টের 5 তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজ এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। আব্দুল কাদের বলেছেন যে গত জুলাই আন্দোলনের যে 5 আগস্ট, সেই 5 আগস্ট রাতে যে মিটিংটা তাদের সখ্যতার মিটিং শুরু হয়েছিল সেটা আজকে এসে পরিপূর্ণতা লাভ করলো। তার মানে তিনিও বলছেন যে এই সখ্যতা আসলে পুরনো সখ্যতা, লোক দেখানো, আলাদা একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল, এটা লোক দেখানোর জন্য, মানুষের আয়ুয়াস করার জন্য। আসলে তারা একই ঘরের সন্তান ঘরে ফিরে গেছে, এমনটা বোঝাতে চেয়েছেন। এদিকে
মনিরা শারমিনকে নিয়ে আরেকটি নিউজ করেছে আরেকটা পত্রিকা। তিনি এনসিপির বড় নেত্রী, তাকে নিয়ে বলছে, সেই শিরোনামটা দেখুন, সেখানে বলছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন। সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ 5 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত এই প্রার্থী। রোববার এই ঘোষণা, অর্থাৎ আজকে এই ঘোষণা তিনি দিয়েছেন। এত কিছু হচ্ছে এনসিপিতে, এনসিপি জামাতের সঙ্গে গেল। এই প্রেক্ষাপটে এনসিপির দ্বিতীয় শীর্ষ নেতা আক্তার হোসেন, যাকে অনেকেই প্রথম থেকেই মনে করতেন যে এনসিপির ভেতরে যে ইসলামপন্থী কিংবা জামাতপন্থী গ্রুপটা, তাদের অন্যতম লিডার তিনি আক্তার হোসেন, তিনি বলছেন যে কয়েকজনের পদত্যাগ দলে কোনো প্রভাব পড়বে না। আক্তার হোসেনের এই বাক্য, তার মানে হচ্ছে যে তারা মনে করছে এনসিপির তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা না হওয়ারই কথা, কারণ জামাতের সঙ্গে জোট করার মাধ্যমে তারা যদি সংসদে যেতে পারে কিংবা তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় গেলে তো নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হচ্ছেন। তো নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার এই সুযোগটা অন্য কোনো দল, বিএনপি নিশ্চয়ই দেবে না। সুতরাং জামাত যেহেতু দেবে, সেহেতু এই সুযোগটা লুফে নেওয়া হয়েছে। এই প্রধানমন্ত্রী হওয়ার তত্ত্বটাও কিন্তু আব্দুল কাদের তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে। পশ্চিমারা যেহেতু জামাতের প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা চান না, সেহেতু সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে যাওয়ার মতো অবস্থান হলে বিরোধী দলীয় নেতা হবেন নাহিদ ইসলাম। এত বড় সুযোগ নাহিদ ইসলাম কেন হারাবেন? এখন প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম নিয়ে কি হয় সেটা দেখার অপেক্ষা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো, তখন তার চাইতেও বড় খবর হতে পারতো, যেটা বড় খবর হয়নি, সেটা হচ্ছে বীর বিক্রম কর্নেল ওলির জামাত জোটের সঙ্গে যোগদান করা। এবং এই একটা ঘটনাই বলে দেয় যে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতি বোধহয় অনেক আগেই আদর্শ হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।